নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। হাওড়া ব্রিজে হাতে পেয়ে টাকা নিচ্ছে পুলিশ, ভিডিও প্রকাশ্যে আসতেই পদক্ষেপ লালবাজারের। এদিকে পহেলাগাঁও স্মরণে বিধানসভায় নীরবতা, শোক প্রস্তাবে তেহট্টে জওয়ানদের নাম না থাকায় তরজা। নজরে ২৬, তৃণমূলের সাধারণ সম্পাদক পীরজাদা কাশেম সিদ্দিকী, গুরুত্ব বাড়ল সব্যসাচীর। অভয়া মঞ্চে চিকিৎসকের রহস্যময় মৃত্যু, কারণ কি আসুন জেনে নিই। এখনো দেশে তৃতীয় স্থানে বাংলা, কোভিড থেকে শিশুদের সুরক্ষিত রাখতে কি পরামর্শ চিকিৎসকদের? ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। রাস্তায় পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলে পুলিশ, এমন অভিযোগ হামেশাই মিলতে থাকে বা হামেশাই শোনা যায়। মাঝে মধ্যে ছবি ভিডিওর মাধ্যমে এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তখনই শুরু হয় হইচই। ঠিক যেমনটা হচ্ছে হাওড়া ব্রিজের ঘটা একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে কলকাতা পুলিশের উর্দিধারী একটি অধিকারিকের একটি পণ্যবাহী গাড়ি থেকে হাত পেতে টাকা নিতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে রীতিমতোই অস্বস্তিতে লালবাজার। কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই অধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট 2 পুলিশ অধিকারিককে। ঘটনাটি আসলে কি আসুন জেনে নিই। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পণ্যবাহী গাড়ির সামনে কলকাতা পুলিশের একটি আধিকারিক রয়েছে। পণ্যবাহী গাড়িটির ভিতর থেকে কেউ একজন বলছেন, খুচরো নেই বলেই তো দিচ্ছি নাকি। কিছুক্ষণের প্রথম জনের ডাকে গাড়িটির সামনে চলে আসেন আরও একজন উর্দি আধিকারিক। উনি যিনি গাড়ির ভিতর থেকে কথা বলছিলেন, তিনি দ্বিতীয় উর্দি আধিকারিককে দেখে বলেন, আমি পালাচ্ছি না স্যার, 10 টাকা কম আছে। উনি ওই রকম করছেন, আমার কাছে নেই তো আমি কি করব। তারপরে এই চালকের হাত থেকে টাকা নিতে দেখা যায় প্রথম গাড়ির কাছে থাকা পুলিশ অধিকারিককে। স্বাভাবিকভাবেই এই নিয়ে সমালোচনা গড়ে উঠেছে। কলকাতা পুলিশ এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় করে বলে অভিযোগ। বিরোধীরা এই সুযোগে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসনের নামে কলকাতা পুলিশের শীর্ষ কর্তৃপক্ষ লালবাজার এর পদক্ষেপ। ২৬ বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখতে ময়দানে নেমে পড়লেন তৃণমূল। বিশেষত দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোটকে ভাগ হতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রথমবার ফুরফুরা শরীরের কোনো পীরজাদা সরাসরি তৃণমূলে যোগ দিলেন। আর শুধু যোগই দিলেন না, সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করা হলো পীরজাদা কাশেম সিদ্দিকীকে। এর পাশাপাশি তৃণমূলের সংগঠনে আরও বেশ কিছু রদবদল করা হয়েছে। তৃণমূল থেকে বিজেপি ঘুরে ফিরে ঘাসফুস শিবিরে ফেরত সব্যসাচী দত্তের গুরুত্ব বাড়ল উত্তর ২৪ পরগনার রাজনীতিতে। তাকে বারাসাতে সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে। সেই সঙ্গে সংসদ কাকলি ঘোষ দোস্তিকে সাংগঠনিক জেলা সভাপতিত্ব দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। আর সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে আসা শঙ্কর মালকরকে সহসভাপতিত্ব করা হয়েছে। তবে তৃণমূল সংগঠনের এই সব সংযোজনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে পীরজাদা কাশেমকে রাজ্যের সাধারণ সম্পাদক করা। বিশেষত যেখানে বছর ঘুরেই রাজ্যের নির্বাচন, সেই আবহে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলের হয়ে সরাসরি নির্বাচনে প্রচার এবং সাংগঠনিক কাজে যুক্ত হন। এতদিন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তৃণমূলের সমর্থক করে এসেছেন, তবে সেটা বাইরে থেকে। সরাসরি তৃণমূলের পতাকা কোনো পীরজাদার হাতেই তোলা হয়নি, কিন্তু প্রথম কোনো পীরজাদা তৃণমূলের বড় পদে বসলেন। আর দক্ষিণবঙ্গের নির্বাচনের সংখ্যালঘু ভোটে ফুরফুরা শরীফের প্রভাব বারবারই থেকেছে বলেই রাজনৈতিক মহলের দাবি। রাজ্য বিধানসভার শোক প্রস্তাবে পহেলাগাঁও বদল অধিবেশনের শুরুর দিনে ভূস্বর্গের জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হলো। তবে শোক প্রস্তাবে কমিশনারের নিহত তেহট্ট জওয়ান ঝন্টু আলী শেখের নাম না থাকায় রাজ্যকে কটাক্ষ করেছে বিজেপি। সোমবার থেকেই রাজ্যের বিধানসভায় শুরু হলো বদল অধিবেশন। প্রথম দিনে শোক প্রস্তাবের মাধ্যম দিয়ে অধিবেশন শুরু করা হয়। তারপর প্রথম দিনেই
রাজ্যের বিধানসভায় উঠল পহেলগাঁওয়ের প্রসঙ্গ। এই দিন বিধানসভায় পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার কথা স্মরণ করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৈশরণ ভ্যালিতে সেই দিন নিহতদের তালিকায় এই বাংলার 3 জন ছিলেন বলে জানা গেছে। তবে এই দিন শোক প্রস্তাবে পহেলগাঁও প্রসঙ্গ থেকে ওই সময় প্রয়াত তেহট্টের ঝন্টু আলী শেখের নাম উল্লেখ নেই। কাশ্মীরের উধমপুর জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত ভারতীয় জওয়ান ঝন্টু আলী শেখ। এই দিন এই নিয়ে সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপির নেতৃত্বে অগ্নিমিত্রা পাল বলেন, যেভাবে এই দিন হরগোবিন্দ দাস, চন্দন দাস এর নাম শোক প্রস্তাবে উল্লেখ করা হয়, একইভাবে রাজ্যের বিধানসভায় শোক প্রস্তাবে ছিল না তেহট্টের ঝন্টু আলী শেখের নাম। যদিও এই বিষয়ে আরও ভালো বলতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে আবারও বাড়ল করোনা। শেষে 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রমণ করা হয়েছে আরও 54 জনকে। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা 747 জন। সংক্রমণের নিরিখে গোটা দেশে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 6491 জন। 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 358 জন। স্বস্তির খবর এটাই যে শেষ 24 ঘন্টায় কোনো করোনা আক্রান্তের মৃত্যুর খবর নেই। তবে এই প্রসঙ্গে শিশুদের সাবধান রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজ্যে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে বহু শিশু হাসপাতালে ভর্তি। শনিবার রাত থেকে 2টি শিশু বাইপাসে ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শিশুদের মধ্যে 1 বছরের নিচে যারা, তাদের বেশি সংক্রমণ দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। যে সমস্ত এক বেসরকারি হাসপাতালে নিকো ইনচার্জ চিকিৎসক সহেলি দাশগুপ্ত জানিয়েছেন, এবার শিশুরা বেশি আক্রমণ হচ্ছে। 1 বছরের নিচে শিশুরা বেশি আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে এখনই প্যানিক করার কোনো কিছুই নেই, কিন্তু সজাগ সকলকেই থাকতে হবে। এবারে শিশুদের মধ্যে বেশি উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে পাতলা মল, বমি ইত্যাদি। এই সঙ্গে কাশি, সর্দি, জ্বর এবং মূত্রবন্ধ হয়ে যাওয়ার উপসর্গ থাকছে। 3 মাসের একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। জানা গিয়েছে সেও করোনায় আক্রান্ত। তাই সকলকে সতর্ক থাকার আবেদন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে যারা আন্দোলনে নেমেছিলেন, তাদের মধ্যে একজনের রহস্যময় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের অধীনস্থ বেহালা থানার এলাকায়। মৃতের নাম প্রলয় বসু। আরজিকর ঘটনায় সুবিচারের দাবিতে তৈরি হয় অবহেলা মঞ্চ। সেই মঞ্চে আন্দোলনে গিয়েছিলেন তিনি। সেখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সহ আরও 80 জন সংগঠন করেছেন। বছর 49-এর প্রলয় বসুর এই মঞ্চের সদস্য ছিলেন। আন্দোলনে তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। প্রলয় বসু নিজেও একজন চিকিৎসক। তিনি শিশু রোগ বিশেষজ্ঞ ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তাকে বেহালায় বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলায় রুজু রয়েছেন। শুরু করা হয়েছে তদন্ত। তিনি নিজেই নিজের জীবন শেষ করেছিলেন নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ।